নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আমি শ্রী দেবব্রত। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই হরোস্কোপের ওপরেই। হরোস্কোপ স্টাডিটা আমরা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ করি, সম্পূর্ণতা থাকে না অনেক সময়, কারণ হরোস্কোপ বিচার করতে গেলে কিছু বর্গকুণ্ডলী চলে আসে। বর্গকুণ্ডলী ছাড়া কিন্তু হরোস্কোপ সম্পূর্ণটা বিচার করা যাবে না D1 D9 থেকে। সেই জন্য আমার যারা ছাত্রছাত্রী এবং নবাগতা শিক্ষার্থী যারা আছেন, অ্যাস্ট্রোলজি শিখতে যারা ঐকান্তিকভাবে অধীর আগ্রহে থাকেন, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো সমর্পণ করি, তাদের কথা ভেবেই করি। সুতরাং আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কমন টপিক, কিন্তু আনকমন কিছু কথা থেকে যাচ্ছে, আনকমন কিছু আলোচনা থেকে যাচ্ছে। যেরকম, সরাসরি আমি প্রসঙ্গে চলে আসি। সপ্তম ভাব থেকে আমরা স্পাউস বিচার করি, স্বামী স্ত্রীর বিচারটা সেখান থেকে করা হয়, ব্যবসা বাণিজ্যের বিচারটা সেখান থেকে করা হয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু সপ্তম ভাব থেকে আরও অনেক কিছু বিচারের বিষয় আছে। ভাব থেকে কি কি বিষয় আছে? আমরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ব্যাপারটা সেখান থেকে বিচার করি, কমন ব্যবসা বাণিজ্য সেখান থেকে আমরা বিচার করি, সবাই জানি। অংশীদার অর্থাৎ বিজনেস পার্টনার, যেহেতু লাইফ পার্টনার, বিজনেস পার্টনারটাও সেখান থেকে কিন্তু বিচার করা হচ্ছে। তার বিজনেস পার্টনারের সাথে তার কতখানি সুসম্পর্ক থাকবে, কিভাবে ওরা ব্যবসা বাণিজ্য করবে, এই পর্যন্ত আমরা জানি। মানে এই পর্যন্ত আমরা জানি, কমনলি জানি। আরও যে বিষয়গুলো সেখান থেকে উঠে আসে, প্রধান তার মধ্যে হচ্ছে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, প্রত্যক্ষ শত্রু। শত্রু যে বিচারটা ষষ্ঠ ভাব থেকে হয়, রোগ বিচার হয়, শত্রু ভাবটা বিচার্য ষষ্ঠ ভাব থেকে। কিন্তু যেহেতু প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বিষয়টা সপ্তম ভাব থেকে বিচার্য, সেই কারণে প্রত্যক্ষ শত্রুতার বিষয়টাও চলে আসে। তাহলে শত্রুতার বিচার যখন আমরা করব, শুধু 6কে দেখলে হবে না, 6-এর সাথে 7কেও আমাদের দেখতে হবে। প্রতিপক্ষ কোথায়? প্রতিপক্ষ আমাদের কর্মক্ষেত্রে থাকে। সব জায়গায় কম্পিটিশনের মধ্যে একটা প্রতিপক্ষ চলে আসে। সবচেয়ে বেশি প্রযোজ্য হচ্ছে রাজনীতির প্রেক্ষাপটে এবং মামলা মকদ্দমার প্রেক্ষাপটে। মামলা মকদ্দমার ক্ষেত্রে সহজ একটা কনসেপ্ট, যেটা শাস্ত্র লিখিত, শাস্ত্র নির্ধারণ করা রয়েছে, নির্ধারিত। যদি লগ্ন ভাবে পাপগ্রহের অবস্থান যোগ দৃষ্টি থাকে, সপ্তম ভাবে শুভ গ্রহের যোগ দৃষ্টি থাকে, তৎসহ মঙ্গল যদি বলশালী হয়, সেই নেটিভের চার্টে মঙ্গল যদি বলশালী হয়, তাহলে কিন্তু তারা মামলা মকদ্দমার ক্ষেত্রে অনায়াসে ওরা জিতবে। হারবে কখন? হারার বিষয়টাও আছে, শুধু জেতার বিষয়টা থাকলে তো হবে না, হারার বিষয়টা আছে। একজন হারবে, একজন জিতবে। কারোর ন্যাটাল চার্টে D1 D9-কে দেখতে হবে প্রথমে, প্রাথমিক স্টেজ বলছি। লগ্ন ভাবে শুভ গ্রহের অবস্থান যোগ দৃষ্টি উল্টোটাই হবে, এবং সপ্তম ভাবে পাপ গ্রহের অবস্থান যোগ দৃষ্টি,
তৎসহ মঙ্গল যদি দুর্বল হয়ে দুস্থানগত হয়, কিংবা অন্য কোনোভাবে মঙ্গল দুর্বল থাকে, পীড়িত থাকে, সন্ধিগত হয়ে যায়, তাহলে কিন্তু শত্রুর দ্বারা সে কিন্তু সবসময় সেই ব্যক্তি পরাজিত, বিপর্যস্ত, অনেক সমস্যায় তাকে পড়তে হয়। সহজ একটা কনসেপ্ট, এটা কিন্তু মিলিয়ে আপনাদের দেখতে বলছি। আর যদি শুভাশুভ উভয় ক্ষেত্রে যদি পাল্লা সমান সমান এবং শুভগ্রহের যোগ দৃষ্টি যদি লগ্ন ভাবের ওপর থাকে, বৃহস্পতি বলশালী এবং তুলা রাশিটাও বলশালী হবে। অবভিয়াসলি তুলা রাশির অধিপতি শুক্র, সেও বলশালী হবে। সেক্ষেত্রে কিন্তু মামলা মকদ্দমা দীর্ঘদিন ধরে হওয়ার পর একটা সময় একটা শর্ত সাপেক্ষে সেটা কিন্তু মীমাংসার পথে যাবে। সহজ কনসেপ্ট, এটা সহজে মনে থাকবে, মুখস্থ করতে লাগে না, সব মনে থাকবে। সহজে যেভাবে বললাম আমি সেভাবে মনে রাখলেই কিন্তু হবে। এটা দেখতে হবে। আমি এই রকম একটা চার্ট নিয়ে আমি চার্টটা দেখাবো। এই চার্টটার মধ্যে আমি একজন রাজনীতি ব্যক্তিত্বের চার্ট আমি দেবো। সরাসরি আমি চার্টে চলে আসবো। তার আগে আমি যে কথাটা কমনলি বলে থাকি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সবাইকে। যারা আমার চ্যানেলটা দেখেন, আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, দেখতে বলছি। শুধু শিক্ষার্থীরা নয়, ভিডিওটা দেখার অধিকার প্রত্যেকের আছে। যারা সাধারণ মানুষ, যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে উৎসাহী, সেটা অথেন্টিক আনঅথেন্টিক সেগুলো ব্যাপারটা পড়ে। অথেন্টিসিটি কতটা আছে নেই, দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে থাকতেই পারে সাধারণ মানুষের মধ্যে। যারা অ্যাস্ট্রোলজির মধ্যে প্রবেশ করেননি, অনুপ্রবেশ ঘটেনি, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। এবং আমাদেরই মতো কিছু ব্যক্তির সাহায্যে তারা আরও দ্বিধাদ্বন্দ্বে বেশি পড়ে যান আর কি। মানে আমাদের এই জ্যোতিষ বন্ধুদের জন্য আমরা অনেকটা দায়ী, এটা অস্বীকার করার কিছু নেই। যাই হোক, তো সেই জন্যে সবার দেখার অধিকার আছে, সবাই দেখবেন। লাইক করতে হবে না, কারণ লাইকটা হবে কি হবে না, মানে আপনিও দ্বিধাগ্রস্ত, এটাকে লাইক দেবো, এটা ঠিক মতো হলো কি হলো না, তিনি বলছেন ঠিক বলছেন কি বেঠিক বলছেন। শেয়ারটা করতে হবে। শেয়ারটা এই কারণেই করতে হবে, এটা সার্বিকভাবে যখন একটা সিদ্ধান্তে আসবে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তখন কিন্তু লাইকের প্রশ্ন বা ডিসলাইকের প্রশ্ন আসছে। তাই লাইক করা দরকার নেই। অনেকেই বলেন যে লাইক শেয়ার করবেন, আমিও হয়তো এর আগে বলেছি লাইক শেয়ার করবেন, আমার একটা ধরা বাঁধা ব্যাপার থাকে, কিন্তু শেয়ারটা করতে অনুরোধ করছি এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি। এটা আপনাদের অনেকের সবারই কাজে আসবে। এবং আমার একটা স্লোগান প্রথম থেকেই ছিল, প্রত্যেকটা ভিডিওতে প্রথম থেকে যেসব ভিডিওগুলো আমি করেছি একটা স্লোগান আমি দিয়েছি, প্রথম থেকেই দিয়ে রেখেছি, বা আমি ভাবি সেটা সামাজিক স্তরে অ্যাস্ট্রোলজি যে সাবজেক্ট আছে, যে বিষয়টা রয়েছে, সবচেয়ে প্রাচীন যে বিষয় যেটা অকাল সায়েন্স বলা হচ্ছে, এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি, অর্থাৎ আমি হরস্কোপ রিডের কথাটাই বলছি, হরস্কোপ অ্যানালাইসিসের কথাটাই শুধুমাত্র আমি এখানে বলছি। পাম আছে, আরও সংখ্যাতত্ত্ব আছে, অনেক কিছু বিষয়। সংখ্যাতত্ত্ব তো এটা চলে আসছে ওয়েস্টার্ন থেকে, যেটা আমাদের ট্র্যাডিশনাল নিয়মে পাম আছে আর এটা আছে, অ্যাস্ট্রোটা রয়েছে। পামটা আবার পাশ্চাত্যের হাত ধরেই কিন্তু সেটা উন্নতি লাভ করেছে, এটাও স্বীকার করতে হবে আমাদের। তবে সমস্ত জিনিসটাই আমাদের ভারতবর্ষে ছিল, এখানেই ছিল, উৎস এখানে, সোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষ, পটভূমি।
এই মাটি। সুতরাং আমার সেই মাটিতেই আমাদের জন্ম, সেই ভারতবর্ষের আমরা নাগরিক। আমাদের গর্ব, নিশ্চয়ই গর্ব, আমাদের গর্ব হওয়া উচিত। এবার এই প্রসঙ্গে চলে আসি, প্রত্যেকটা শিক্ষিত পরিবারের মধ্যে, প্রত্যেক পরিবারের মধ্যে শিক্ষা তো সবাই চাইবে করতে, শিক্ষিত হতে চাইবে। বাড়ির বড়রা যারা আছেন ছোটদেরকে ভালো করে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, উৎসুক থাকেন। সেই জন্য প্রত্যেক পরিবারের মধ্যে অন্তত একজন সদস্য, অন্তত নিদেন পক্ষে একজন সদস্য যদি অ্যাস্ট্রোলজিটা শেখেন, অ্যাস্ট্রোলজিটা ভালো করে বুঝে ওঠেন, সমস্ত কাজকর্ম করেও যা করছেন আপনার প্রফেশনে, আপনি যা করছেন করুন, একটা অবকাশ নিয়ে, সেই অবকাশটা প্রত্যেকের কম বেশি থাকে, সেই অবকাশটাকেই কাজে লাগিয়ে এই বিষয়টা, এই জ্যোতিষ বিষয়টাকে জানতে অনুরোধ করছি, শিখতে অনুরোধ করছি। এটা প্রথম থেকে আমার স্লোগান আছে, প্রত্যেক শিক্ষিত পরিবারের মধ্যে নিদেন পক্ষে একজন মেম্বার যেন এইটা শেখেন, পাঠ্যসূচি হিসেবে যেন ধরেন। সরকারিভাবে পাঠ্যসূচিতে অন্তর্গত না হলেও, হোক আর না হোক মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমাদের এটা শেখার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। প্রত্যেকটা পদে পদে আমি মনে করছি, কারণ আমরা প্রত্যেকটা পদে পদে না ভীষণভাবে ঠকছি, তাই এটা আমাদের প্রয়োজন আছে। তাই এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষার্থীর জন্য সাহায্য করবে তা নয়, আপামর জনসাধারণ প্রত্যেক ব্যক্তির জন্য এটা সাহায্যকারী হবে। এটা বলতে এই ধরনের ভিডিওগুলো আর শুধুমাত্র আমি বলছি আমারটা নয়, এই চিন্তা ভাবনাকেই আমি বলছি সাধুবাদ জানাতে। যে চিন্তা ভাবনাটা আমি প্রথম থেকেই কিন্তু এটা ফোকাস করেছি, অর্থাৎ আমি আমার মনে প্রাণে রয়েছে, অন্তরে রয়েছে। তাই যখন আমি কোনো স্টুডেন্টকে শেখাই, আমি আমার মতো করার চেষ্টা করি। অর্থাৎ তাকে যখন শেখাচ্ছি, আমার 22 বছরের অভিজ্ঞতাটা তাকে 2 বছরের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। কারণ আমার অনেক টানা হ্যাঁচড়া ব্যাপারটা রয়েছে, অনেকভাবে আমাকে চর্চা করতে হয়েছে, বিশ্লেষণ করতে 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 একটা জায়গায় আসতে হয়েছে। সুতরাং এই যে এক্সপিরিয়েন্সটা যেটা হয়েছে, সেটা শুধু আমার নয়, যারা দীর্ঘদিন ধরে চর্চা করবেন, একটা তাদের মধ্যে নলেজ যথেষ্টভাবে গ্রো আপ করবে, এটা আমার বিশ্বাস, কোনো দ্বিধা নেই। তাই বেশি কথা বলছি না, সবাইকে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি বিষয়টাকে জানতে শিখতে সবাইকে আমি অনুরোধ করছি, শিখুন, ঠকবেন না, শেখার প্রয়োজন আছে। আমি সরাসরি এবার প্রসঙ্গে চলে আসি। চার্ট আমি শেয়ার করব, চার্টটা শেয়ার করব। 17 অগস্ট 1972-তে জন্ম, 4:30 PM, পুরুলিয়া। এটা কিছুদিন আগে ইলেকশন হয়েছিল, ইলেকশন আমাদের যে কর্পোরেশন, পঞ্চায়েত, যেসব ইলেকশনটা গেল আর কি, এই 2022-এ যেটা গেল, তার আগে আগেই চার্টটা আমার কাছে আসে এবং সেই চার্টটা আমাকে রেজাল্ট দিতে হয়েছে। রেজাল্ট যেটা হয়েছিল, আমি তাকে যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা তার জয়লাভের ফেভারে, মানে ইতিবাচক, তিনি জয়ী হবেন। কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে, সেটাও আমি ডিটেলসে তাকে লিখে দিয়েছি, আমি লিখে দিই, সেটা লিখে আমি দিয়েছি। যে বিষয়গুলো সেখানটায় মেনটেন করতে হতো বা করতে হবে, সেটা আমি বলে দিয়েছিলাম। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, যে প্যাটার্নটা আমি থাকার চেষ্টা করছি, আমি সেই প্যাটার্নটাই শুধুমাত্র দেখাচ্ছি। চলে আসি, হরস্কোপ আমরা দেখতেই পাচ্ছি। এই হরস্কোপের মধ্যে লগ্ন ভাব 2°17', রাহু সেখানে লগ্নভাবে বসে রয়েছে, মকর লগ্ন সেখানে, সেখানে রাহু বসে আছে, সেও 2 ডিগ্রি
11 মিনিট, দুটোই কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র, রবি নক্ষত্রে। আর রবি কোথায় আছে আমাদের ফার্স্ট দেখার রুলটা হচ্ছে এটাই, প্রত্যেকটা জায়গায় লগ্ন ভাব দেখবো, লগ্নপতি দেখবো, লগ্ন ভাব কার নক্ষত্রে আছে, লগ্নপতি কোথায় অবস্থান করছে, কার নক্ষত্রে আছে, কার সঙ্গে সম্পর্কযুক্ত, ইত্যাদি ইত্যাদি। যে কোনো ভাব বিচারের ক্ষেত্রে আমাদের এটাকে আসতেই হবে, এটা না আসলে কিন্তু ইনকমপ্লিট। সেই জন্য আমরা লগ্ন ভাব দেখছি 2°17', রাহু আছে 2°11', অর্থাৎ রাহু লগ্ন ভাবের একদম ডিগ্রি প্রাপ্ত হয়েছে। সুতরাং লগ্ন ভাবটা মধ্যবিন্দু বলেছি, প্রত্যেকটা ভাবের মধ্যবিন্দু, যেমন লগ্ন ভাবের মধ্যবিন্দু লগ্ন যে স্ফুট, অর্থাৎ তার প্রান্তিক আছে, শুরু আছে, শেষ আছে, উভয় প্রান্তিক আছে। আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে কম বেশি 15 ডিগ্রি আগে থেকে ভাবটা শুরু হচ্ছে, আপ টু তার পরের 15 ডিগ্রি পর্যন্ত সেই লগ্ন স্ফুট যেটা আছে তার 15 ডিগ্রি, কম বেশি 15 ডিগ্রি, তার একটা হিসেব আছে, আমাদের সফটওয়্যার এগুলোকে হেল্প করবে ভীষণভাবে। তো লগ্ন এখানে কিন্তু মকর রাশিতে 2°17' শুরু হয়েছে, তার লগ্ন ভাবের স্প্যান, তার সীমানা থেকে শুরু হয়েছে কোথা থেকে, তার সীমান্তটা হচ্ছে ধনু রাশির কম বেশি 17 ডিগ্রি থেকে। ধনু রাশির কম বেশি 17 ডিগ্রি থেকে শুরু হয়েছে লগ্ন ভাব, থাকছে মকর রাশির 17 ডিগ্রি পর্যন্ত, কম বেশি 17 ডিগ্রি পর্যন্ত, 17 আপ টু 17 ডিগ্রি প্লাস মাইনাস, অর্থাৎ 17 ডিগ্রি প্লাস মাইনাস না বললে ভুল হলো, 15 ডিগ্রি প্লাস মাইনাস, কম বেশি। তাই লগ্ন ভাবটা মধ্যবিন্দু, প্রত্যেকটা ভাবে একটা মধ্যবিন্দু থাকে, যেহেতু একটা স্প্যান 30 ডিগ্রি স্প্যান, তাই মধ্যবিন্দু থাকবে, তার সীমান্তও থাকবে, ডিগ্রি ওয়াইজ এটাকে দেখতে হবে। আর ঠিক এই কারণেই সন্ধি ক্রস করে গেলে পরের ঘরে চলে যাবে, আগের সন্ধিতে থাকলে, সন্ধির পূর্বে থাকলে, যেখান থেকে শুরু হয়েছে ভাবটা তার পূর্বে থাকলে যে গ্রহটা থাকবে সে গ্রহটা তার আগের ঘরে চলে যাবে। এই হচ্ছে ভাবকুণ্ডলী প্রধান সূত্র। এটা কিন্তু আমাদের আগে জানবার দরকার আছে, এটা না জানলে কিন্তু, বা এটা না ভাবলে ভাবনাটা অধুরা থেকে যাবে, ইনকমপ্লিট থেকে যাবে, বিচারটা ইনকমপ্লিট থেকে যাবে। এটা আমি জোরের সঙ্গে কিন্তু বলছি। অনেকে ভাব বিচারটা ব্যাপারটা, ভাবের ব্যাপারটা দেখেন না। হরস্কোপটা দেখেন, হরস্কোপের মধ্যে এই আছে, আচ্ছা এখানে এই বসে আছে, ওখানে এই বসে আছে, এটা হবে ওটা হবে, বাস কাজ শেষ। কিন্তু এটা ওপরে ওপরে অ্যাস্ট্রোলজি করে লাভ নেই, অ্যাস্ট্রোলজিটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমি লগ্ন ভাব দেখছি, রাহু লগ্ন ভাবে ডিগ্রি প্রাপ্ত হয়ে বসে আছে, রাহু শনির ক্ষেত্রে বলশালী অ্যাটলিস্ট। শনি কোথায় আছে, লগ্নপতি, লগ্ন ভাব আছে এবং রাহু আছে উত্তরাষাঢ়া নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র, অর্থাৎ রবির নক্ষত্র, রবির স্বক্ষেত্রে মঘা নক্ষত্র, রবি স্বক্ষেত্রে মঘা নক্ষত্রে আছে, অষ্টম ভাবে, অষ্টমপতি অষ্টম ভাবে রয়েছে, সঙ্গে মঙ্গল রয়েছে, অর্থাৎ অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে রয়েছে। এবং এই মঙ্গলটা কিন্তু কম্বাস্টের মধ্যে আসেনি, রবির কম্বাস্টের মধ্যে আসেনি, কম্বাস্ট থেকে দূরে রয়েছে, একটা ব্যবধান রয়েছে, 7.5 ডিগ্রি আমরা বলেছি প্লাস মাইনাস। তাই এখানে মঙ্গলের বলবত্তা সমানভাবে প্রতীয়মান। রবির বলবত্তা যেরকম আছে, অষ্টমপতি অষ্টমে আছে সেটা ভালো, দুস্থানপতিরা দুস্থানে ভালো। এখানে আরেকটা দুস্থানপতি আছে বৃহস্পতি, বক্রী হলেও নিজের ক্ষেত্রে রয়েছে। দুস্থানপতিরা দুস্থানে থাকা ভালো, দুস্থানপতিরা অন্য কোনোভাবে বলশালী হয়ে গেলে, অর্থাৎ 6, 8, 12 অধিপতি, তারা সেই ব্যক্তিকে বিভিন্ন জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়ে, কি শিক্ষা, কি কর্ম, সামাজিক, সাংসারিক প্রত্যেকটা জায়গায় কিন্তু, অর্থনৈতিক সব ক্ষেত্রে তাকে কিন্তু বাধা সৃষ্টি করে। তাই শুধুমাত্র দুস্থানপতিরা দুস্থানে থাকাটা বলশালী, সেটা ভালো, জাতকের পক্ষে ভালো। সুতরাং দুটো দুস্থানপতি স্বক্ষেত্রে রয়েছে, অপর এক দুস্থানপতি অর্থাৎ ষষ্ঠপতি এবং ষষ্ঠপতি এবং নবমপতি একই গ্রহ বুধ সপ্তম ভাবে রয়েছে।
বুধ নিজের নক্ষত্রে রয়েছে, বুধ কিন্তু বক্রী আছে, রেট্রোগেট আছে। সপ্তম ভাবে আমরা তাই পাচ্ছি, কেতুকে পাচ্ছি আর বুধকে পাচ্ছি। সুতরাং আমি প্রথমেই দেখব আমরা আত্মকারক গ্রহ কে আছে। আত্মকারক গ্রহ হচ্ছে শনি, লগ্নপতি, পঞ্চমে থেকে ভাব পরিবর্তন করে এখানে কিন্তু এসছে। আমি ভাব কুণ্ডলীতে চলে যাই, তাহলে বুঝতে বা দেখাতে সুবিধে হবে, আপনাদের দেখতেও সুবিধে হবে। ভাব কুণ্ডলী শুধু বলে দিলে হবে না, সেটা দেখিয়ে দিচ্ছি ভাব কুণ্ডলী কিভাবে পরিবর্তন হয়েছে। শুধুমাত্র স্যাটার্ন তার প্লেস চেঞ্জ করেছে, অর্থাৎ তরাস থেকে এসে কিন্তু জেমিনাইতে এসছে। এটা হচ্ছে রাশি কুণ্ডলী, এটা নবাংশ কুণ্ডলী, আর এটা হচ্ছে কিন্তু ভাব কুণ্ডলী। দেখুন শনি আর শুক্র কিন্তু এখানে অবস্থান করছে, অর্থাৎ আমরা জানি শুভ গ্রহ যদি ষষ্ঠভাবে থাকে তাই রোগ বৃদ্ধি হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, এই বিষয়গুলো রয়েছে। আবার পাপগ্রহ যদি সেখানে থাকে, বলশালী পাপগ্রহ কিন্তু সেটা নাশ করবে, রোগ নাশ করবে, রোগ নাশ করতে পারে এবং শত্রু নাশ করবে। আমি যে সূত্রটা আগে বলেছিলাম যে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী উভয় পক্ষ লড়াই, অর্থাৎ দুজন কিন্তু প্রার্থী থাকছেন। এই দুজন প্রার্থীর মধ্যে লগ্নভাব যার যে ব্যক্তি, সপ্তম ভাব তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ। যে সূত্রটা আমি আগে বলেছিলাম, লগ্নভাবে যদি পাপগ্রহ বলশালী হয়ে অবস্থান করে বা পাপগ্রহ অবস্থান করে বা যোগ দৃষ্টি থাকে, তাহলে এবং মঙ্গল যদি বলশালী থাকে, তাহলে সেই ব্যক্তি, এবং এটাও বলেছিলাম যে সপ্তম ভাবে শুভ গ্রহের অবস্থান বা যোগ দৃষ্টি যদি থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির মধ্যে তার জয়টা সহজলভ্য হবে। প্রতিপক্ষ যেহেতু প্রতিদ্বন্দ্বী, তাহলে প্রতিপক্ষ এ হচ্ছে লগ্নপতি ষষ্ঠভাবে রয়েছে, যেরকম শুক্র ষষ্ঠভাবে রয়েছে, শত্রু বৃদ্ধি করলেও শনির জন্য শত্রু হানি হবে, শত্রু নাশ হবে। ষষ্ঠভাবে উপচয় স্থানে শনি এবং লগ্নপতি এবং আত্মকারক শনি শুভ ফল প্রদান করবে, এবং সে মিত্র ক্ষেত্রে আছে শনি সবচেয়ে বেশি বলশালী। আরেকটা কে বলশালী আছে? রাহু বলশালী আছে। রাহু কেন বলশালী? এখানে রাহুর আরেকটা পরিচয় আছে, যোগী গ্রহ। একটা নির্দিষ্ট নিয়মে যোগী গ্রহ বার করতে হয়। সেই যোগী গ্রহ, যোগকারী বলছে না, এই লগ্নের জন্য যোগকারী কিন্তু শুক্র, সে তো এখানে অবস্থান করছে যোগকারী, সেখান থেকে রেজাল্ট দেবে। কিন্তু রাহু যেহেতু লগ্নভাবের ডিগ্রিটা পেয়ে বসে আছে, লগ্নভাবের অংশটা পেয়ে বসে আছে, ভাব পরিবর্তন করছে না, রাহু বলশালী এবং রাহু হচ্ছে যোগী গ্রহ। সুতরাং এই রাহুর দশা অন্তর্দশা এই ব্যক্তির ক্ষেত্রে তার জয় পরাজয়ের প্রশ্নে সবসময় জয়ী হওয়ার ব্যাপারটা থাকছে। কিন্তু সপ্তম ভাবে শুভ গ্রহ খুব একটা বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সপ্তম ভাবটাও কিন্তু ভালো নেই, এবং সপ্তম ভাবের যে অধিপতি আছে চন্দ্র, সে লগ্ন ভাবের একাদশে হয়ে রয়েছে। চন্দ্র লগ্ন ভাবের একাদশে রয়েছে কিন্তু নিচস্থ হয়েছে। চন্দ্রের এখানে কিন্তু যে নিয়ম অনুযায়ী নিজভঙ্গ যোগ ঘটেনি, নিয়ম অনুযায়ী নিজভঙ্গ যোগ ঘটেনি। তবে একটা কথা আমি এখানে না বলে পারছি না, আমি প্রত্যেক ক্ষেত্রে মিলিয়ে রেখেছি। যখন শনি, যে কোনো গ্রহ যদি বলশালী হয়, সে যেখানে সেই যে গ্রহটা শনি পাপগ্রহ বলশালী হয়ে অবস্থান করছে, আর তার নক্ষত্রে যে গ্রহটা যদি নিচস্থ হয়েও অবস্থান করে, তার কিছু না কিছু সেটা নিচস্থটা খর্ব হবে। এটা কিন্তু মিলিয়ে দেখার বিষয়। শাস্ত্রে কিন্তু এ কথা উল্লেখ নেই। শাস্ত্রতে নিজভঙ্গ যোগের কথার একটা অন্য নিয়ম আছে, সেই নিয়মটা আমরা সবাই জানি, নাই বা বললাম। কিন্তু যে গ্রহটা নিচস্থ হয়ে যদি উচ্চস্থ বা বলশালী কোনো গ্রহের নক্ষত্র প্রাপ্ত হয়, সেই গ্রহটা নিচস্থ থাকে না।
এটাও কিন্তু আমাদের ধরে চলতে হবে। এবং এই চন্দ্র যে সপ্তমপতি নিচস্থ হয়েছে অনুরাধা নক্ষত্রে, শনি নক্ষত্রে, শনি বলশালী, শনির দ্বারা দৃষ্ট, শনির দ্বারা প্রভাবিত। এটা আউটার প্ল্যানেট, এটা ইনার প্ল্যানেট। সুতরাং আউটার প্ল্যানেট সবসময় রুল করে ইনার প্ল্যানেটেরও বেশি করে, তাই শনির প্রভাবটা এখানে বেশি রয়েছে চন্দ্রের ওপরে। আর শনি আর চন্দ্রের যে প্রভাবটা রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে অনেকে বলেন যে এটা অনেকের ডিপ্রেশন চলে আসে, অনেকের মানসিক সমস্যা চলে আসে, মানসিক দুশ্চিন্তা চলে আসে, কম বেশি থাকবে। শনি চন্দ্রের ব্যাপারটা দুশ্চিন্তা নয়। আমি বড় বড় ব্যক্তি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের নিজেরই কিন্তু তাঁর চার্টে শনি চন্দ্রের একটা সুন্দর কানেকশন রয়েছে দশম ভাবে কানেকশন হয়ে কিন্তু ভাব কুণ্ডলিতে নবম ভাবে সরে গেছে, দুটোই সরে গেছে। তাহলে শনি হচ্ছে যোগী গ্রহ। আরেকটা ব্যাপার, শনির পরিচয় যোগী গ্রহ, একা থাকতে ভালোবাসে, যোগ সাধনার মধ্যে থাকতে ভালোবাসে। সেই শনি যদি বলশালী হয় তাহলে তো কোনো কথাই নেই। আর চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মনটাকে সে কিন্তু প্রোভাইড করবে, তার মতো করে আমি বলেছি রুল করবে। শনি এখানে কিন্তু তাকে রুল করবে। আউটার প্ল্যানেট সবসময় ইনার প্ল্যানেটকে রুল করে, অধিকাংশ ক্ষেত্রে এটা হয়। এটা কিন্তু কৃষ্ণমূর্তিজিও নিজে এটা কিন্তু স্বীকার করে গেছেন, বলে গেছেন। তো সুতরাং চন্দ্রের বলবত্তা এখানে খুব একটা নষ্ট হয়নি, চন্দ্রের বলবত্তা রয়েছে। আবার চন্দ্র এটা কিন্তু শুভ চন্দ্র, কারণ শুভ চন্দ্র এই কারণেই বলছি, এটা অমাবস্যা কেটে যাওয়ার পরে চতুর্থভাবে যখনই চলে আসছে তখন কিন্তু অষ্টমী তিথি হয়ে যায়। কারণ এটা রবি আছে 1 ডিগ্রি, চন্দ্র 5 ডিগ্রি, সুতরাং অষ্টমী তিথিতেই পড়ে গেছে অলরেডি। সুতরাং এই চন্দ্র তিথি অনুযায়ী এটা কিন্তু শুভ চন্দ্র, পূর্ণ চন্দ্র বলা হচ্ছে, পাপ চন্দ্র বা ক্ষীণ চন্দ্র নয়। এবং এই চন্দ্রের সাথে কেতু, যে কেতু এখানে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে, কেতুর যে ডিগ্রি 2 ডিগ্রি 11 মিনিট, চন্দ্রের ডিগ্রি 5 ডিগ্রি 37 মিনিট। সুতরাং এই শনি আর কেতু এবং চন্দ্রের মধ্যে একটা ট্রাইন রিলেশন হয়েছে। শনির দ্বারা প্রভাবিত চন্দ্র কেতুর সঙ্গে ট্রাইন সম্পর্কিত। কেতু নিজে সেই এর ঘরে বসে আছে, চন্দ্রের ঘরেই বসে আছে। এটাও কিন্তু তার বলবত্তা যে হ্রাস হচ্ছিল বা খর্ব হয়ে গেছিল, সেটাকে কিছু না কিছু রিকভারশিপ করেছে। তবে কেতুর গুণাবলী, শনির গুণাবলী, রাহুর গুণাবলী এই ব্যক্তির মধ্যে বেশি করে পরিলক্ষিত হবে। তার কারণ হচ্ছে শনি আর রাহু দুটো রুল করছে এখানে। এই দুটো গ্রহকে কিন্তু ডিপ্লোম্যাটিক প্ল্যানেট বলা হয়। রাহু সম্পূর্ণ ডিপ্লোম্যাটিক, শনিটাও কিন্তু ডিপ্লোম্যাটিক নির্দেশ করে, ডিপ্লোম্যাসিটাকে নির্দেশ করে। সুতরাং রাহু আর শনি যখন রুল করছে, এর মধ্যে সেই ব্যক্তির মধ্যে কিন্তু কূটনীতির প্রভাবটা সবসময় থাকবে প্রত্যেকটা বিষয়ের উপর। তাহলে কূটনীতির আশ্রয়, যারা রাজনীতিবিদ তাদের কিন্তু 5th হাউসের একটা প্রাধান্য থাকবে, 5th হাউস লর্ড বলশালী থাকবে, লগ্নপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। এটা কিন্তু শনির ক্ষেত্র, পঞ্চম ভাবে শনি অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি শুক্র একই গ্রুপের, সেই শুক্র আর শনির সম্পর্ক যুক্ত হয়েছে, ষষ্ঠ ভাবে কানেকশন হয়েছে। তাই লগ্ন ভাবটা বলশালী হলো। এবং মঙ্গলকে আমি আগেই বলেছি বলশালী, কম্বাস্ট হয়নি। তবে সপ্তম ভাবের কিছু বিষয় নিপাট কিন্তু একটা, যেটা আমি
বলেইছিলাম যে শুভ গ্রহের প্রভাবটা এখানে নেই, তাই পাপগ্রহের প্রভাবটা রয়েছে, কিন্তু চন্দ্রের উপরে শনির রোল, কেতুর রোল, কেতু আর চন্দ্রের মধ্যে কিন্তু এটা এদের মধ্যে এদের মধ্যে কম মানে কি বলবো, এই কম্প্যাক্টটা বেড়ে গেল, দুটোই বলশালী হলো। শনি কেতু এবং চন্দ্রের এই একটা সম্পর্ক হয়ে গেল এখানে, যার জন্যে একে কিন্তু প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে খুব বাধা পেতে হবে, এনাকে বাধা পেতে হবে, তাই জয়টা খুব সহজ জয় হবে না। আমি প্রেডিকশন, এটা প্রেডিক্টেড চার্ট, আমার প্রেডিক্টেড চার্ট, পুরুলিয়ার, আমি তার নাম উল্লেখ করব না, তিনি চেয়ারপারসন ছিলেন, বর্তমান রুলিং পার্টির, এবং তার এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন তিনি অপোনেন্ট পার্টির প্রার্থী ছিলেন, পার্টির প্রার্থী ছিলেন, বিজেপিরই ছিলেন তিনি, আর ইনি তৃণমূল। তো এখানে আমি বলেছিলাম যে এই জায়গাটা কন্টেস্ট কিন্তু খুব বেশি হবে। তো শেষমেশ রেজাল্টটাই বলে দিচ্ছি, শেষমেশ ইনার রেজাল্ট যেটা হলো, এনার জয় হয়েছে, ইনি জয়ী হয়েছেন খুব কম ভোটের ব্যবধান, 450, 459 এইরকম একটা কিছু একটা হবে, এইরকম ব্যবধানে তার কিন্তু তিনি জয়ী হয়েছেন। এনাকে অনেক কিছু গাইডলাইন যা যা ছিল সেটা আমার দেওয়া হয়েছে, সেটা আমি এখানে নাইবা উল্লেখ করলাম, কিন্তু জয় যেটা হচ্ছে, কার জয় হবে কার পরাজয় হবে, আর সবচেয়ে বড় কথা এখানে, এটা তো সব সময়ের জন্য এটা কিন্তু প্রযোজ্য নয়, কারণ বর্তমান দশা দেখতে হবে, অন্তর্দশা কি চলছে দেখতে হবে। মজার কথা, দশা শুক্রের দশা চলছে, শুক্র না তো আত্মকারক না তো অমর্ত্যকারক, কিন্তু শুক্র এই লগ্নের জন্য হচ্ছে যোগকারী গ্রহ, তাই শুক্রের দশা, রাহুর অন্তর্দশা, ভুক্তি, রাহুর ভুক্তি চলছে, এখনো চলছে, তখন চলছিল অলরেডি, তখনও চলছিল। যখন আমি যখন প্রেডিকশন করি যেদিনকে, তখন শুক্র, রাহু আর রবি চলছিল, শুক্র, রাহু আর রবির প্রত্যন্ত দশা চলছিল, পরে শুক্র, রাহু এবং চন্দ্রের অন্তর্দশায় এসছে, তাহলে চন্দ্রের প্রত্যন্ত দশায় এসছে, তাহলে চন্দ্র কিন্তু এখান থেকে আমি যখন 5 বছর আগে চলে যাব, আমি আপনাদের কাছে এটা রইল, বা আপনারা দেখবেন, দেখে অ্যানালাইসিস করবেন, 5 বছর আগে যখন তিনি ইলেক্টেড হয়েছিলেন, জয়ী হয়েছিলেন, তখন তার হরস্কোপের সেই দশাপতি, অন্তর্দশাপতি এবং প্রত্যন্ত দশাপতি কারা কারা ছিল, আর সেই সূত্র ধরেই সেখানেও সেই শুক্র, রাহু এবং চন্দ্রের একটা প্রভাব ছিল, শুক্রের দশা ছিল, চন্দ্রের অন্তর্দশা ছিল, শুক্রের এবং রাহুর প্রত্যন্ত দশা ছিল, যখন 5 বছর আগেকার কথা বলছি। সুতরাং সেই সময়টা কিন্তু এরাই সাপোর্ট করেছে, এখন সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা তাকে সাপোর্ট করে গেছে। আর লগ্ন ভাবে শনি অবস্থান করছিল গোচরে, রাহু পঞ্চম ভাবে অবস্থান করছিল, এখন রাহু চলে এসেছে মেষ রাশিতে। তখন রাহু, যখন আমি ভিডিওটা আজকে করছি, আজকের তারিখটা হচ্ছে 22শে এপ্রিল, যখন আমি ভিডিওটা করছি তখন রাহু কিন্তু মেষে চলে এসেছে, তার আগে রাহু এখানে ছিল, অর্থাৎ এপ্রিল মাসে আমাদের ইলেকশন যখন হয়েছে, সেটা বোধহয় খুব সম্ভব মার্চে ছিল, ঠিক মনে নেই, সেই সময় রাহু কিন্তু এখানে ছিল, না এপ্রিলের ফার্স্ট উইকের দিকে বোধহয় ইলেকশনটা ছিল, রাহু এখানে ছিল, রাহুর দৃষ্টি এখানে ছিল, শনির অবস্থান এখানে ছিল, শনি তো এখন এখানেও রয়েছে এই মুহূর্তে,
সরে যাবে আর কদিন পরে চলে এই এপ্রিলের শেষের দিকে চলে যাবে কুম্ভ রাশিতে। তো এই সাপোর্টটা পাওয়ার জন্য তাহলে আমরা ভাব দেখব, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা দেখব, আর দেখব ভাবাধিপতি গ্রহ, তাদের বলবত্তা এবং যোগী গ্রহের একটা বিষয়টা প্রত্যেকটা জায়গায় দেখি একটা বিশেষ ভূমিকা পালন করে। সেই দশা অন্তর্দশা এখানে প্রাপ্ত হওয়ায় 5 বছর আগেও সেই রাহু, শুক্র এবং চন্দ্রের একটা কম্বিনেশন থাকায় যখন যতটা ফলপ্রসূ হয়েছিল এবারও সেই ফলপ্রসূটা হয়েছে, কিন্তু এবার কন্টেস্টটা অনেকটা বেশি ছিল, অর্থাৎ প্রতিপক্ষ খুবই স্ট্রং ছিল। কম বেশি সেটা আপনারা জানেন। আমার যে স্টুডেন্ট যারা আছেন তার সঙ্গে আলোচনা এটা করেছি, চার্ট আমি শেয়ার করি, আমি প্রেডিকশন যখন আমি অ্যানালাইসিস করি সেটাকে আমার করতে হয়েছে, তারা জানবে প্রেডিক্টেড চার্ট। সুতরাং আমরা সপ্তম ভাব থেকে সেই প্রতিপক্ষ আর প্রতিদ্বন্দ্বীর বিচারটাও করব। আরও একটা কথা বলি, সপ্তম ভাব থেকে বিচার্য বিষয় হচ্ছে অডিয়েন্স, আপনার দর্শক, আপনার শ্রোতা। আপনি একজন ব্যক্তি, আপনি কথা বলছেন, আপনার কথাটা উল্টো দিকের ব্যক্তিটা 180 ডিগ্রির অ্যাঙ্গেলে যে লোকটা রয়েছে, অর্থাৎ আপনার ফ্রন্টে যারা রয়েছে, সে শুনছে, দেখছে আপনাকে, আপনার জায়গাটা কতটা ফলপ্রসূ। আমি এখানে কিন্তু এই চারটা থেকে সরে যাচ্ছি, কারণ আমাদের আরও একটা জিনিস দেখার দরকার আছে, তার কর্মভাবের বিষয়টা। এই জায়গাটা তো আমি D1 চার্টে দেখিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর বাকি অ্যানালাইসিস যাচ্ছি না, জিস্ট করে বললাম, সংক্ষিপ্ত করে বললাম, তাতেই কিন্তু এতটা সময় যাচ্ছে, যেটা যতটুকু না বললেই নয়, ততটুকু আমাকে বলতেই হবে, তাই এটা আলোচনা করলাম। ডিটেলসে যেতে পারছি না, ডিটেলসে যেতে গেলে আরও কিছু আমাদের সূক্ষ্ম বিচারধারা আমাকে করতে হয়েছে, করে প্রেডিকশনটা দিতে হয়েছে। এইভাবে কিন্তু চার্ট আমাদের বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে আমি অ্যালার্ট করছি যারা শিক্ষার্থীরা যারা অ্যাস্ট্রোলজিটাকে জানতে এসেছেন, শিখতে এসেছেন, তারা দয়া করে কিছু 2 বছর 3 বছর একটু সেন্টিমেন্টগুলোকে দূরে রেখে, কারণ শিখতে হলে কিন্তু একদম সঠিকভাবে শিখতে হবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই বিষয়টা আমি কিন্তু একটু জোরের সঙ্গে বললাম আর কি, এটা খুব দরকার আছে। যেসব ইনস্টিটিউটে আপনারা শিখছেন, আগে এখানে ডিপ্লোমা, ডিগ্রি সব 1 বছরের কোর্স ছিল, এখনো আছে মনে হয়, যতটুকু আমি শুনেছি, কিন্তু এখন ওই অনেক জায়গায় ওটা অনেক কমিয়ে দিতে হয়েছে, কারণ মানুষের ধৈর্যের অভাবটা ঘটছে। কারণ এটা তো মহাসমুদ্র, সারা জীবন শিখলেও সারা জীবন ধরে যদি আপনি শেখেন, কিন্তু শেষ হবে না শেখাটা, কারণ যুগ যুগ ধরে নানা মনের আখ্যান উপাখ্যান সব রয়েছে এখানে। তার মধ্যে আপনাকে বসে কিন্তু চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, নতুন কিছু দিতে হবে, যেগুলো হারিয়ে গেছে, হয়তো সব আসেনি, কারণ বিভিন্নভাবে ঝড় ঝাপটার মধ্য দিয়ে আমাদের এই শাস্ত্রটা এসছে। সেই জন্য তবে এখন বিজ্ঞানের যুগ, সবাই খুব তাড়াতাড়ি রেজাল্টটা আশা করে, কিন্তু অ্যাস্ট্রোলজিটা খুব তাড়াতাড়ি আশা না করাটাই ভালো। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিওতে আমি অ্যালার্ট করছি, দয়া করে আপনারা এটা করবেন না। যারা 6 মাসের কোর্স করে নিয়ে একটা সফটওয়্যার কিনে বসে পড়েছেন, 10টা চেম্বারে দৌড়চ্ছেন আর টাকা ইনভেস্ট করছেন, দয়া করে কিছু রেজাল্ট সেখানে পাবেন না। আপনি রেজাল্ট পাবেন তখনই, আপনি চর্চা করুন, সময় দিন, একটু ধৈর্য ধরুন, প্রেডিকশনটা ঠিক করে দিন। প্রথম থেকে প্রেডিকশন ভুলভাল দিলে আপনার কিন্তু অ্যাস্ট্রোলজি বদনাম, আপনিও বদনাম, আপনারও কিন্তু মানে আমাদেরও দানা জুটবে না, আমি যদি প্রথম থেকে ভুলভাল করতে শুরু করে দিই। আর একটা কথা বলবো, কাজটা শেখার পরে বিনা পয়সায় কাউকে কিন্তু প্রেডিকশন না দেওয়ার অনুরোধ করব। বিনা পয়সায় প্রেডিকশনটা দেওয়া যাবে না।
কোনোভাবেই না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, তাহলে কিন্তু অনেক চিপ হয়ে যাবে। অ্যাস্ট্রোলজি বিষয়টা এত চিপ নয়, এত সস্তা নয়, তাকে রাস্তায় নামাবো না। তাই মানুষ, লোকেরা কিন্তু তাই খুব সস্তা ভেবে ফেলেছে আজকাল। মানুষ তো সস্তা করে দিচ্ছে, আমরা তো সস্তা করে দিচ্ছি, তাই সস্তা ভেবে ফেলেছে। অনেকে দেখবে বিনা পয়সায় প্রেডিকশন নিয়ে চলে যাচ্ছে। কিছু কিছু ব্যক্তি একটু মুখ চেনা হলে হলো। আপনি সঠিক প্রেডিকশনটা দিলেন, মুখ চেনা একটু আছে, আমার একটু দেখে দেবেন, পয়সা আপনি দেখে দিলেন, পয়সা তো নিলেন না, পয়সা ও দিল না, আপনিও চাইলেন না। সেখানে কি হলো? প্রেডিকশন আপনার ঠিক হবে, আপনি তো সঠিক প্রেডিকশনটা দেবেন। আগে আগে বলছি, আগে প্রেডিকশন শিখবেন, প্রেডিকশন দেবেন। না শিখে প্রেডিকশন দেবেন না। প্রেডিকশনটা ঠিক হলো, আচ্ছা উনি তো আমাকে এই কথা বলেছে, সব মিলে গেছে, ঠিক আছে, ও আমাদের পরিচিত ব্যক্তি, টাকা লাগবে না। এবার সে আরো যে 5 জনকে বলবে, ও আমার জানাশোনা আছে, চলে কিছু দিয়ে দিলে হবে। কিন্তু ভাবতে হবে, এই যে আমরা অ্যাস্ট্রোলজি শিখছি কেন, কেন আমরা ইনস্টিটিউটটা খুলে বসে গেলাম, বা এত ইনস্টিটিউট হয়েছে কেন? শুধুই কি ব্যবসা করার জন্য? না, শিক্ষা প্রদান করা একটা ব্যাপার, শিক্ষা দেওয়াটা একটা ব্যাপার। তবে কিছু কিছু ইনস্টিটিউট তারা হয়তো হয়তো সেটা করতে পারেন। আমি পার্টিকুলার তো কোন ইনস্টিটিউটকে আমি চিনি না, জানি না, ওইভাবে বলতে পারবো না। তারা শুধু ব্যবসা দেখলেও হবে না, যারা টিচার থাকবেন তাদের দায়িত্বটাও অনেক বেশি। হাতে ধরে শেখাতে হবে, হাতে কলমে শেখাতে হবে। আমি যখন শেখাচ্ছি, আমি যখন শেখাই, অনেকে বিরক্ত হন, না বিরক্ত হলে লাভ নেই। অর্থাৎ যেখানে যে জায়গাটায় গ্রহটা বসবে, বসানো উচিত, সেখানে বসাতে হবে, তার নক্ষত্রটা পুট আপ করতে হবে, দশাপতিদের তাদের স্প্যানটা জানতে হবে। বেসিক নলেজটা না হলে আমি অ্যাডভান্স জায়গায় যাবো কি করে? তাই আমাকে কিন্তু তদারকি করে করে দেখাতে হয়, হাতে কলমে এখনো দেখাতে হয়। সবচেয়ে মজার কথা, যারা পিএইচডি করে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের মধ্যেও কিন্তু বেসিকটা ইনকমপ্লিট রয়েছে। তারাও ঘর খোঁজেন, কোথায় বসাবো। যদি বলি রবি 10 নম্বর নক্ষত্রে আছে, সারা 12টা ঘর খুঁজে আসবে, কোথায় 12টা ঘরে কোথায় নক্ষত্র আছে, বাবা 10 নম্বর কোথায় হবে, সেটাই উনি জানেন না। যদি বলি 19 নম্বর নক্ষত্রে রাহু বসে আছে, জানেনই না কোথায় হবে 19 নম্বর নক্ষত্র। সুতরাং একটু জ্ঞান দিয়ে দিলাম, ভিডিওটা একটু বড় হলো। তো এইভাবে আমাদের কিন্তু এগোতে হবে। বি কেয়ারফুল। যে চারটা আমি দেখালাম, চারটা নিজেরাও বিশ্লেষণ করে দেখবেন। এবং সপ্তম ভাব নিয়ে আমি শুরু করেছিলাম। সপ্তম ভাবের স্পাউস অর্থাৎ দাম্পত্য জীবনের বিষয়, যৌন সংসর্গ, যৌন ক্রিয়াকলাপ, একটা ভোগবাদী জীবন সপ্তম ভাব থেকে আসে। ব্যবসা বাণিজ্য সেখান থেকে আসে। পার্টনারশিপের সঙ্গে কি ভালো রিলেশন থাকবে কি থাকবে না সেটা আসে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, সেটাও আসে। এবং প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ, আর যেটা আমি পরে অ্যাড করলাম সেটা হচ্ছে, এছাড়া আরো অনেক কিছু আছে, পরোক্ষ কিছু বিচারগুলো আছে, সেগুলো আসবে। প্রত্যক্ষ পরোক্ষ আরো কিছু রয়েছে, সংক্ষিপ্ত করলাম কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিছু অনেক কথা বলার থাকে, তো সেগুলো একটু প্রকাশ করতে হয়। আর অডিয়েন্স, আপনার যে শ্রোতা, মনে করুন আপনি সিঙ্গার একজন, আপনার উল্টো দিকে যে যে শুনছে, যিনি শ্রোতা, যিনি আপনাকে দেখছেন, আপনার শ্রোতা কতটা আপনার প্রতি মোহিত হবেন, মুগ্ধ হবেন, সেটাও কিন্তু হরস্কোপ থেকেই বিচার্য। হরস্কোপ থেকেই আপনি ভালো সিঙ্গার, ভালো গান করছেন, সুন্দর সিঙ্গার একজন, মানে আপনার
সমস্ত কিছুই আপনার একদম এতে রয়েছে, গ্রিপে রয়েছে। এত সুন্দর গান জানেন, আপনি গান করছেন, তাল লয় সুর কোনোটাও কিন্তু কোথাও কিন্তু খামতি নেই, অথচ শ্রোতা আপনাকে ঠিক মতো নিচ্ছে না। সেটার কারণ হচ্ছে সেই সপ্তম ভাব এবং কারক গ্রহ। সেগুলো পরে একটা আমি এপিসোড বলুন, ভিডিও বলুন, সেখানে আমি শেয়ার করব, চার্ট সহ শেয়ার করব। এই বলে আমি রাত্রিবেলা শুট করছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। সবাই খুব 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 বেশি আনন্দে থাকুন। আমাদের আনন্দে থাকতেই হবে। আনন্দটা চলে যাচ্ছে, আনন্দটা হারিয়ে যাচ্ছে। তাই আমাদের সুখে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। অপরকে আনন্দ দিলে আমিও আনন্দ পাবো, অপরের ভালো করলে আমারও ভালো হবে। এই বলে আমি এখানে শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার।